রাত তখন কত হবে জানি না। ব্যাকওয়াটার জলের মাঝামাঝি জায়গায় দাঁড় করানো আছে সেই পরিত্যক্ত কালো রঙের বড় নৌকাটা। এই অঞ্চলে রাতের বেলায় কোনো নৌকায় আসে না। আমি এখানে আসি রোজ রাতে। আজ থেকে আমার এক বন্ধুর আসার কথা আছে। ও আগে ভাগেই নৌকায় পৌঁছে গিয়েছে, আমি একটু পরে আসি। আসলে বন্ধুটা খুব জেদি, সহজে কিছু মানতে চায় না। এক কথায় ওকে জোর করেই নিয়ে আসি আমি। আমরা এখানে আসি একটা গোপন নেশা ভান করতে। কি নেশা ভান আপনারা শুনবেন? বেশ বেশ, দাঁড়ান, আগে ওকে একটু দেখে আসি। কচুরি পানা ভর্তি জলের ওপর দাঁড় বইয়ে বইয়ে আমি এসে পৌঁছালাম কালো নৌকাটার সামনে। এরপর আমার ছোট্ট থলেটা নিয়ে এক লাফে চলে গেলাম ওই নৌকাতে। ছাউনির কালো কাপড় সরিয়ে ভেতরে ঢুকে এলাম। দেখি আমার অত্যন্ত প্রিয় বন্ধু এক কোণে জমে থাকা ধুলোর মতন পড়ে রয়েছে। ডান হাতের কনুইয়ের অল্প ওপরে রয়েছে একটা নরম রবারের বেল্ট, পা দুটো শিকলের বেড়ি দিয়ে বাঁধা। আহা, কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কে বলবে একটু পরে এই সারা নৌকা জুড়ে তাণ্ডব করে বেড়াবে। থলে থেকে এক এক করে আজকের খবরের কাগজ, দি টেলিগ্রাফ, দুটো কাঁচের বয়াম ভর্তি লাল পানীয় আর একটা সিরিঞ্জ বের করে আনলাম। খুব সন্তর্পণে আমি আমার বন্ধুর হাতের শিরা খুঁজে সিরিঞ্জ ভর্তি তরলটা পুশ করে দিলাম। এখন অপেক্ষা করতে হবে ওর জেগে ওঠা অবধি। হাত ঘড়িটার সময় বলছে রাত 12:25, অর্থাৎ আর মাত্র 5 মিনিট। আমি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম। তার পায়ে লোহার শিকল আটকানোর জন্য সে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে আসতে পারবে না। বাইরে ঝিঁঝি পোকার ডাকের আওয়াজ আসছে। আমি আজকের পেপার নিয়ে তার সামনে বসে পড়া শুরু করে দিলাম। ফ্রন্ট পেজে একটা বড় খবর বেরিয়েছে। ফেমাস রাইটার রামিকা and versatile painter Atish has been missing from last 1 month. Alekpi, Kerala. আমি শুনতে পেলাম আমার নিস্তেজ হয়ে থাকা বন্ধুর নাকটা লাল পানীয়ের গন্ধে হালকা হালকা জেগে উঠছে। কিন্তু ও জানেও না এই কাঁচের বয়ামে যে লাল পানীয় রয়েছে সেটা ওরই স্ত্রীর দেহ থেকে বেরোলো। এর ঠিক 10 বছর পরের ঘটনা। সাউথ ক্যালকাটায় নিশিত অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো উবেরটা। লিফট দিয়ে ওপরে উঠে এসে কলিং বেলটা চোখে পড়ল তার। কলিং বেলের ঘণ্টা শুনেই ধীর পায়ে দরজার দিকে এগিয়ে চললেন বয়স্ক বিজ্ঞানী কৌস্তব ঘোষ। তার হাতে ধরে থাকা একটা পেন নাইফ। ধীরে ধীরে দরজা খুলেই তিনি দেখলেন একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। বেশ সুন্দরী, চপলা, মোহময়ী তার দৃষ্টি। সে বাইরে থেকেই নমস্কার করে বলল, নমস্কার, আমি নন্দিতা সেন, সিনিয়র জার্নালিস্ট ফ্রম এবিআই নিউজ। আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। কৌস্তব বাবু দরজা থেকে মুখ বের করে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে নিলেন যে ফ্লোরে কেউ আছে কিনা। এই ফ্লোরটায় একটাই মাত্র ঘর, এটাই সবচেয়ে ওপরের ফ্লোর। খুব কম দামে পেয়েছিলেন তিনি। এরকম একটা ফ্লোর তিনি চাইছিলেন। এরপর একটা চওড়া হাসি কৌস্তব বাবু নিজের মধ্যে প্রকট করে বললেন, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। নন্দিতা ঘরে ঢুকল। ছোট্ট একটা বসার জায়গা, তার উপর বেশ অগোছালো।
কৌস্তববাবু তড়িঘড়ি সোফার ওপরে পড়ে থাকা জামা কাপড়গুলো সরিয়ে এক কোণে জড়ো করতে থাকলেন। এরপর নন্দিতা সোফার ওপর বসতেই ভেতর ঘর থেকে একটা চাপা গোঙানির স্বর শোনা গেল। নন্দিতার বেশ ভয় করে কুকুরে। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাড়িতে কুকুর আছে নাকি? কুকুর? ও হ্যাঁ, সে একটা আছে বই কি। ও বাঁধা আছে, তাছাড়া ও কামড়ায় না। ওর কথা বাদ দাও, তুমি বলো। এই বলছি, চা কফি কিছু দিতে পারবো না, আর যেটা আছে সেটা আমি তোমায় দিতে পারবো না। না না না, ব্যস্ত হবেন না প্লিজ। আমি অ্যাকচুয়ালি এসেছি আপনার থেকে কিছু ইনফরমেশন নিতে। আসলে শহরে একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে, আর পুলিশ সন্দেহ করছে আপনাকে। যদিও সে বিষয়ে যথেষ্ট কারণ রয়েছে। এখন আমরা পুলিশের কি খেয়ে দিয়ে কোনো কাজ আছে? নিজেদের দিয়ে কিছু হয় না, কাউকে একটা ধরে টানতে তো হবে। আর সেরকমই তোমরা খবরের লোক, সব এক একটা ক্লাউন হয়ে গিয়েছ। উদর পিণ্ডি বুদর ঘাড়ে একেবারে চাপাতে ওস্তাদ। আই সামহাউ এগ্রি অন দিস, কিন্তু কি করব বলুন তো? আমাদেরও তো পেট চালাতে হবে, তাই না? নীরব সত্যি ঘটনা কেউ দেখতে চায় না আজকাল, জানেনই তো। কিছু মুখরোচক কনস্পিরেসি বা মিস্টিরিয়াস কিছু দিলে টিআরপি হুহু করে বাড়তে থাকে। কিন্তু আপনাকে পুলিশ সন্দেহ করছে, তার প্রধানত দুটো কারণ আছে। হ্যাঁ আমি জানি। এক, আমি অতীশের ছোটবেলার বন্ধু, আর দুই, আমার আগেও ভুলভাল রিসার্চ করার জন্য ক্রিমিনাল রেকর্ডে নাম আছে। তবে এবার যেটা হয়েছে, বলেছে যে আমি নাকি মানুষ অদৃশ্য করে দেওয়ার পদ্ধতি বানিয়েছি। এক টোটালি বুলশিট। সেটা হলে সবার আগে আমি অদৃশ্য হতাম। নন্দিতা সেন এবার চোখ থেকে চশমা খুলে ফাইলের পাশে রেখে দিল। এরপর একটা বুদ্ধিদীপ্ত চাহনিতে বলল, আতিশ আর রামিকা সেনকে যে আপনি সরিয়েছেন সে বিষয়ে আমি নিশ্চিত। তাই? কি করে জানলে? জানি না, তবে আমার ইনটিউশন বলছে ওদের উধাও হওয়ার সাথে সাথে আপনার কোথাও একটা কানেকশন রয়েছে। লাস্ট যার সাথে আতিশ শর্মাকে দেখা গিয়েছিল সেটি আপনি। তুমি কি করে সেটা জানলে? আমাদেরও তো কিছু সোর্স আছে মিস্টার ঘোষ। ওসব ছাড়ুন, এবার আপনি আমাকে একটু বলুন তো আসল ঘটনাটা কি? কৌস্তব ঘোষ একটা মুখোমুখি সোফায় বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রত্যেক প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। একটা পিঁপড়েরও যেমন আছে, একটা ইঁদুরেরও যেমন আছে, একটা হাইনারও আছে, একটা মানুষেরও আছে। ঠিক তেমনি কাল যদি কোনো নতুন প্রাণীর আবির্ভাব হয়, তারও বাঁচার অধিকার রয়েছে। নন্দিতা কিছুই বুঝতে পারল না কৌস্তববাবু ঠিক কি বলতে চাইছেন। সেটা হয়তো আন্দাজ করেই কৌস্তববাবু চোখ নামিয়ে বললেন, ফুড চেইন বলে একটা ওয়ার্ড আছে, জানো তো? খাদ্য খাদকের তালিকা, তাই তো? হ্যাঁ, আর ওতে মানুষের স্থান কোথায়? অ্যাট দ্য টপ মোস্ট। এখন যদি এমন কোনো প্রাণী আসে যারা শুধু মানুষই খায়, অন্য কিছুই খায় না, মানুষের রক্ত, মাংস, হাড়, কোর, তুমি সত্যি শুনতে চাও, তাই তো? হজম হবে তো? আমার পৌষ্টিকতন্ত্র খুব ভালো কাজ করে মিস্টার ঘোষ, নির্দ্বিধায় বলুন। আর হ্যাঁ, আপনার কথা মতো আমি আপনার বয়ান কিন্তু রেকর্ড করছি না, কাজেই ঘটনায় আর জল মেশাবেন না প্লিজ। শুরু করুন। হাত থেকে পেন নাইফটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে রেখে বলা শুরু করলেন বিজ্ঞানী কৌস্তব ঘোষ। ঘটনা আজ থেকে প্রায় 15 বছর আগের। কেরালার মুন্নার পর্বতের একদম দুর্গম স্থানে এক বিশেষ ধরনের হায়নার বাস ছিল। একদল চোরা শিকারী গোপনে সেগুলো বিদেশে পাচার করত। বিদেশের দাম অনেক বেশি ছিল।
এদের চামড়া বেশ মোটা জাতের ছিল এবং এদের শরীরের রক্ত বেশ কিছু বড় লোক গোষ্ঠীর বাড়িতে অনুষ্ঠানে বিশেষ পানীয় হিসেবে ব্যবহৃত হতো। এর নাম দেওয়া হয়েছিল স্মোকি রেড ডেভিল। অনেকে মনে করেন এটা নাকি ডেভিল অর্থাৎ শয়তানের পানীয়। আমি তখন পেরিয়ারের জঙ্গলে নিজের ঘাঁটি গেড়ে রয়েছি। আমার কানে এই খবরটা আসে। খুব দেখার ইচ্ছে হলো এই হায়নাকে। একদিন চুপি চুপি বেরিয়ে পড়লাম ওই পেরিয়ারের জঙ্গল থেকে। চাঁদনি রাতে দুপাশের জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে জোরে গাড়ি ছোটাতে লাগলেন কৌস্তববাবু। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার সাথে গাড়িতে রয়েছে দুটো বড় বোতল ভর্তি ওল্ড মঙ্ক, আর তার সাথে একটা বাক্সে হরিণের কিছু মাংস। মুন্নার পর্বতে উঠতেই ঠান্ডার প্রকোপ বাড়তে লাগলো। এখন ওপরে চূড়াতে উঠতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে। তবে মুন্নার পর্বতের রাস্তা খুবই মসৃণ। চূড়ায় পৌঁছে তিনি দেখলেন কতগুলো ছোট ছোট তাঁবু ফেলা, আর কিছু জায়গায় আগুন জ্বলছে। হয়তো ঠান্ডায় শিকারীর দল আগুনে হাত পা পোয়াচ্ছে। তিনি এক বোতল ওল্ড মঙ্ক আর এক বাক্স হরিণের মাংস নিয়ে সেই দিকে এগিয়ে গেলেন। একজন ওদের মধ্যে ওনার রাস্তা রুখে দাঁড়ায়। তিনি পকেট থেকে এক বান্ডিল ক্যাশ আর এক বোতল মদ দিতেই সে ওনার আর্জিতে রাজি হয়ে যায়। তিনি এরপর হরিণের মাংস ভর্তি বাক্স তাকে দিয়ে একটা হায়না ধরে দিতে বলেন। সেই মাংসগুলো ছিল আফিম মাখানো। দুটুকরো খেলে সারা রাতের জন্য লম্বা ঘুম দেবে। তিনি অনেকক্ষণ ধরে কয়েকটা গর্জনের আওয়াজ পাচ্ছিলেন। সেগুলো আসলে হায়নার চাপা গর্জন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি দেখলেন সেই লোকটা আরও 3 জন মিলে একটা ঘুমন্ত হায়নার মুখে বেল্ট লাগিয়ে চ্যাংদোলা করে নিয়ে আসছে। তারা সেটাকে এনে ওনার জিপের পেছনের সিটে শুইয়ে দিল। তিনি সাথে সাথে গাড়ি ঘোরালেন। যতটা দ্রুত সম্ভব তাকে আস্তানায় ফিরে যেতে হবে। তার মাথা থেকে তখন বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তার গাড়ির ব্যাক সিটে পড়ে রয়েছে এক মহা ক্ষিপ্র প্রাণী। পাহাড় থেকে তিনি যখন গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকলেন, হঠাৎ কি মনে হতেই পেছনের সিটে দেখলেন হায়নাটা এখনো ঘুমাচ্ছে। তার বন্ধ করে রাখা মুখের সামনে কিছুটা রক্ত লেগে রয়েছে, আর এক টুকরো মাংস ওর মুখের ভেতরে দাঁত থেকে ঝুলছে, আর ফোঁটা ফোঁটা রক্ত গাড়ির সিট বেয়ে নিচে পড়ছে। आज से केरला की कुछ जगहों पे तेज तूफान और भारी बरसात होने का संभावना है। मछुआरे को बोला गया है कि आज समुद्र ना जाए। रेस्क्यू टीम अभी से ही किनारे के आसपास रहने वाली बस्ती को खाली करने में लगी हुई है। आने वाले 3 दिन तक अपने ही घर पे सुरक्षित रहे। টিভির খবরে বারবার বলা হচ্ছে আজকের হেডলাইনটা, কিন্তু ইতিমধ্যে বৃষ্টি, মেঘের গর্জন, তীব্র বেগে হাওয়া আর রাত্রির অন্ধকার যেন কেরালাকে নতুন রূপদান করেছে। ঘরের জানালাগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছিলেন মিসেস খাতুন। তারা বাঙালি। স্বামীর কর্মসূত্রে এখন কেরালায় বসবাস। তার স্বামী এখন বাড়ি নেই, 2 দিন পর ফিরবেন। হঠাৎ বাইরের দরজায় ঠক ঠক করে আওয়াজ শুনতে পান তিনি। এই বৃষ্টি বাতলার মধ্যে কে এলো আবার? দরজা খুলতেই তিনি অবাক হয়ে গেলেন। একটা কাষ্ঠ হাসি হেসে মাথায় সুটকেস নিয়ে কোনো মতে নিজেকে ভেজার হাত থেকে রক্ষা করছেন বিখ্যাত চিত্রশিল্পী আতিশ শর্মা। এ কি আপনি? ও মাই গড, এত রাতে কোথায় বেরিয়েছেন? একটু আশ্রয় হবে। আসলে গাড়িটা আর এগোচ্ছে না। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। মিসেস খাতুন অনেক যত্ন করে আতিশকে ভেতরে নিয়ে গেলেন। একটা শুকনো তোয়ালে দিয়ে বললেন, মাথাটা মুছে নিন, নয়তো জলটা বসে গেলে জ্বর আসবে। আপনি একা থাকেন নাকি? না, একা থাকি না,
তবে হ্যাঁ, আপাতত আমি আর আমার বাচ্চা আছি। হাজব্যান্ড 2 দিন পর আসছেন। বাচ্চা কোথায়? পাশের ঘরে শুয়ে আছে, 1.5 বছর বয়স মাত্র। বলছি একটু চা বা কফি করি? না, চা বা কফি কিছুই আমার চলে না। যেটা চলে সেটা তো নেই আপনার বাড়িতে। মিসেস খাতুন একটু অবাক হলেন। কি এমন খান উনি যে আগে থেকেই জানেন কোনো মধ্যবিত্ত ঘরে সেটা পাওয়া যাবে না? তিনি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে আপনি কি খান, কিন্তু তার আগেই পাল্টা জবাব চলে এলো। আচ্ছা, আপনি কিচেনে গিয়ে একটা কাপে হালকা লবঙ্গ রাখুন, আমি আসছি। আপনার কিচেনে গেলে কোনো অসুবিধা নেই তো? না না, একদম না, এটা নিজের বাড়ি বলেই ভাবুন। ব্যাস, তাহলে তো কোনো চাপই নেই। মিসেস খাতুন ফিরতে গিয়েও থমকে দাঁড়িয়ে সুটকেসের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওতে কি আপনার ড্রয়িংয়ের সরঞ্জাম আছে? হ্যাঁ, খুব বেশি কিছু থাকে না, শুধু ওই। আপনি আমার একটা পোর্ট্রেট বানিয়ে দেবেন? আমার না অনেক দিনের শখ ছিল জানেন, আমার বেডরুমে একটা বড় করে আমার ড্রয়িং থাকবে। আপনার যা চার্জ আমি দিতে রাজি। দেবেন একটা একে? নিশ্চয়ই, কেন দেব না, আজই দেব। আপনি যান, কিচেনে যান, কাপ সাজান, আমি সব সরঞ্জাম বের করছি। মিসেস খাতুন হাসি মুখে রান্নাঘরে এসে একটা দামি বোন চায়নার কাপ ডিশের সেট বের করলেন। কাপে 2টো লবঙ্গ রাখতেই পিছনে ফিরলেন, আর চমকে তার হাত থেকে কাপটা পড়ে গেল। সাক্ষাৎ শয়তানের মতো দাঁড়িয়ে আছে আতিশ, তার 2 হাতে 2টো বড় বড় মোটা কিচেন নাইফ। সে পশুর মতো হাসছে। বাইরে তখনও ঘন ঘন বাজ পড়ছে। মিসেস খাতুনের দিকে সে এক পা করে এগোতে থাকে, আর মিসেস খাতুন পিছু সরতে থাকেন। ওনার মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না। সবশেষে দেওয়ালে পিঠ থেকে যায় ওনার। ভয়ে কাঁপতে থাকেন তিনি। সারা মুখ ঘামে ভরে উঠেছে তার। চোখ থেকে জল পড়ছে, কাঁদছেন মিসেস খাতুন। ভয় আর কান্না মেশা একটা চেহারা হয়ে গেছে ওনার। আতিশ তার সামনে এসে তার গালের ওপর সেই ছুরি দিয়ে একটা ছোট্ট জায়গা কেটে নিল। রক্ত গড়িয়ে পড়তে থাকে সেই স্থান থেকে। কাঁপতে থাকা গালের ওপর দিয়ে ঘাম এবং রক্তের মিশ্রণ জিভ দিয়ে চেখে দেখে আতিশ। তারপরে একটু ভেবে নিয়ে বলে, নাইস ওয়ান, আজকে এই দিয়েই ছবি আঁকবো। সুইট স্মেল। এটা শুনেই মিসেস খাতুন ভয়ে প্রস্রাব করে দিলেন। কোনো মতে 2টো হাত তুলে দয়া ভিক্ষা প্রার্থনা করতে চাইতে গেছিলেন হয়তো, কিন্তু তার আগেই আতিশ বলল, আবার সেই একই জিনিস। এখন কে পরিষ্কার করবে? 2 দিন পর আপনার হাজবেন্ড আসবে, ততদিন ফ্লোরটা নষ্ট হয়ে থাকবে। যাকে আপনার স্বামীর জন্য দারুণ এক সারপ্রাইজ রেখে দিয়ে যাব। কি সারপ্রাইজ বলুন তো? ভয়ে ভয়ে ঠোঁট 2টো কাঁপতে থাকলো মিসেস খাতুনের। চোখ নাক থেকে জল আর ঘামে ভিজিয়ে দিচ্ছে গোটা মুখ। আর কোনো কথা বলতে পারলেন না তিনি। একসাথে 2টো মোটা ধারালো ছুরি এলো পাথারি ভাবে পড়তে থাকলো তার উপর। সাথে আতিশের চিৎকার, ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে পড়ছে তার মুখে। দেহটা প্রায় কুচি কুচি না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না সে। মাথা থেকে খিলু বেরিয়ে একেবারে মাটিতে লুটোপুটি করছে। রক্তে ভেসে যাচ্ছে আতিশের সম্পূর্ণ মুখ। সারা শরীরটা কেটে ফালা ফালা করার পর শান্ত হয়ে থামল সে। রান্নাঘরের আয়নার সামনে নিজের মুখটা একবার ভালো করে দেখল। এরপর একটা হাসি হেসে নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিল এই বলে, How beautiful I'm looking now. Actually
tangerine red. I'm just unstoppable. এরপর সেখান থেকে একটা কাপে কিছুটা পড়ে থাকা রক্ত তুলে নিয়ে সোজা মুখে ঢেলে দিল আর সারা মুখের ওপর ফেলে দিল। এই বিভৎস দৃশ্য দেখলে যে কোনো সুস্থ মানুষ পাগল হয়ে যাবে। আতিশ রক্ত খাচ্ছে আর নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মিসেস খাতুনের দেহটা। কোথাও হাত, কোথাও পা, কোথাও গলার কণ্ঠনালী, কোথাও কিছুটা সাদা থকথকে ঘিলু। আয়নায় ফুটে উঠল রক্ত আর ঘিলু মাখা লাল সাদায় মিশ্রিত সেই ভয়ঙ্কর মুখটা, যেটা এখন একটা দোকান অবধি বিস্তৃত চওড়া হাসি দিয়ে বলছে, আমি কথা দিচ্ছি, আপনার পোর্ট্রেট সব থেকে সুন্দর হবে। এভাবেই চলে আতিশ শর্মার ছবির সাবজেক্ট, লাইভ ডেথ থিম। খুব বিখ্যাত একটা আর্ট প্লট। তার গুরু তাকে বলেছিলেন, কোনো জিনিসকে কাগজে কলমে ফোটাতে গেলে তার একটা মোটামুটি বাস্তবিক রূপান্তরের ধারণা থাকা দরকার। প্রত্যেক মানুষের ভেতরে হাসি, কান্না, আনন্দ, ক্ষোভ, ভয় এগুলোর প্রতিক্রিয়ার ধরন আলাদা আলাদা হয়। যদি ব্যক্তি বিশেষে সেই পরিবর্তন আইডিয়া করে নেওয়া যায়, তবেই কাগজে বাস্তব চিত্র ফুটে ওঠে। আর তার সাথে শিল্পীর নিজস্ব ছোঁয়া তো আছে। এদের মধ্যে সবথেকে জনপ্রিয় সাবজেক্ট থিম অফ ডেথ। 18 শতকে কোনো এক ব্রিটিশ আর্টিস্ট নাকি এই টপিক নিয়ে একটা ছবি এঁকে বেশ নাম করেছিলেন। কিন্তু আতিশের ধরনটা একটু আলাদা। তার আঁকার মধ্যে কোনো পেন্সিল স্ট্রোক থাকে না, থাকে শুধু কাগজ, কতগুলো সরু আর মোটা ব্রাশের তুলে আর একটা লাল রং। হ্যাঁ, রক্ত। থিম অফ ডেথ, সাথে থিম অফ ব্লাডও। তার প্রত্যেকটা খুনের আগে ভিকটিমদের ভয়ার্ত রূপের ছবি কম্পিউটারের মতো স্ক্যান হয়ে যায় তার মস্তিষ্কে, আর সেটাই ফুটে ওঠে তার কাগজে। আর সেইগুলোই বড় লোকদের অকশনে চড়া দামে বিক্রি হয়। পুলিশ আজ অবধি যে কটা লাশ এইভাবে টুকরো টুকরো অবস্থায় পেয়েছে, তাদের প্রত্যেকেরই ছবি নন্দনের আর্ট গ্যালারিতে শো করানো হয়েছে। আর প্রত্যেকের পেন্টিং এই থিম অফ ডেথের টাচ। প্রাথমিক সন্দেহ যায় স্বাভাবিকভাবেই আতিশ শর্মার দিকে, কিন্তু তার হাতের নিপুণ কাজ মার্ডার স্পটে তার অস্তিত্বের কোনো এভিডেন্স রাখেনি। তাছাড়া হিউম্যান রাইটসের লোকজন পুলিশের ওপর একটু বেশি চাপ দিচ্ছিল, যাতে তার মতো স্বনামধন্য আর্টিস্টকে উপযুক্ত প্রমাণ ছাড়া হেনস্থা না করা হয়। আসলে নীল রক্তের বড় লোকেদের স্বভাব আর উদ্ভট ফ্যান্টাসির অভাব কোনোটাই বোঝা খুব কঠিন। তারা যদিও লক্ষ্য করেছে যারাই আতিশ শর্মাকে দিয়ে নিজের পোর্ট্রেট করিয়েছে তারাই মারা গেছে, তবে সেটাকে নিছকই কোনো কোইন্সিডেন্স বলে তারা চালিয়ে নিয়ে নিজেদের অর্ডার দেয়। আর অর্ডারের সাথে সাথে আতিশও একটা সুন্দর হাসি হেসে বলে, নো প্রবলেম, হয়ে যাবে। কিন্তু এরপর যদি আপনার সাথেও এরকম কিছু হয়, তাহলে কিন্তু তার দায় আমি নেব না। তারা তাচ্ছিল্যের স্বরে বলতো তারা নাকি সেসব বিষয় নিয়ে চিন্তা করে না, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মারে। প্রত্যেকটা পেন্টারের পেন্টিং করার সময় একটা বিশেষ স্বভাব মনোযোগের জন্য কিছু পানীয় ব্যবহার করা। কেউ কেউ যেমন ব্ল্যাক কফি বা রেড ওয়াইনে এইসব নেয়, আতিশ শর্মাও নেয়। যার ছবি আঁকছে তার রক্ত। ইয়েস, হি হ্যাজ আ ফ্যান্টাসি অফ ফ্লুইড ব্লাড সিমেন্স। আগামীকাল মিসেস খাতুনের ছবিটা নন্দনের আরেকটা এক্সিবিশন অকশনে যাবে। ক্যানভাসে সুন্দর করে ডিটেলিং করছিল সে। আর্তনাদের ভাষাটা বোবা ছবির ভেতর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে। এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। একটা আননোন নাম্বার থেকে কল আসছে। ফোন ধরতেই একটা সুন্দর মেয়েলি কণ্ঠ ভেসে এলো। হ্যালো, আমি কি পেইন্টার আতিশ শর্মার সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি, বলুন। নমস্কার, আমি রামিকা সেন।
আসলে আমি কালকে আপনার যে এক্সিবিশনটা হচ্ছে তার একটা পাস চাই, কাইন্ডলি যদি একটু ব্যবস্থা করে দেন। এক মিনিট, রামিকা সেন মানে আপনি কি রাইটার রামিকা সেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে আপনার ছবির লাইভ অকশনে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের, কিন্তু কোনোবারই সুযোগ হয়নি। এইবার আমি যেতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি কি আমার সাথে যেতে পারবেন? মানে আপনার প্রবলেম না হলে আমি পিক আপ করে নেবো আমার গাড়িতে, পাস লাগবে না। কিছুক্ষণ ভেবে নিয়ে ওদিক থেকে উত্তর এলো, ঠিক আছে, যদি এক্সিবিশনের পর এক কাপ চা খাওয়া হয় তবেই। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তাহলে আপনাকে কাল 10টায় পিক আপ করবো জাকির হাসান মোড় থেকে। থ্যাংক ইউ, গুড নাইট। ফোনটা রাখতেই একটা হালকা হাসি খেলে গেল আতিশের মুখে। না, এবার আর বৈশাচিক রক্তহীন করা হাসি নয়, মধুর স্নিগ্ধ হাসি। সে রক্ত খায় বলে কি সে মানুষ নয়? তার কি মন নেই? সে কি ভালোবাসে না? নাকি তার পছন্দের কোনো নারী থাকতে নেই? শুধু কেউ ছবি আঁকতে বললেই কেমন জানি তার ভেতরের জানোয়ারটা হঠাৎ করেই একটা ধারালো চিত্র তুলে ধরে যে এই মানুষটা থিম অফ ডেথ সিচুয়েশনে কেমন রিয়্যাক্ট করবে, আর তারপর যেন আর নিজেকে কাবু করতে পারে না সে। রক্ত দেখলে কেমন জানি করে ওঠে ওর ভেতরটা। ওটা বাদে বাকি তো সে সাধারণ মানুষের মতনই। হ্যাঁ, অবশ্যই তারও একটা ভালোবাসার মানুষ আছে, রামিকা সেন। বেশ ম্যাচিওর্ড রাইটার, দক্ষ হাতে লেখা লেখেনি। ভাষার সাবলীলতা যেন ছুরির ধারকে হার মানায়। সেই মানুষটা কাল তার সারাদিনের নিত্য সঙ্গী। কথাটা ভেবেই বেশ ভালো লাগলো আতিশের। সেই রাতে উৎকণ্ঠায় ভালো মতো ঘুমই হলো না তার আর। ভালোবাসা জিনিসটা বোধহয় এমনই। পরের দিন ঠিক সকাল 9:50 একটা সাদা BMW এসে দাঁড়ালো রাজারহাট জাকির হোসেন মোড়ে। জায়গাটা দিনের বেলাও শুনশান বেশ। পুরনো একটা খাল কবে থেকে পড়ে আছে। কিছুক্ষণ দাঁড়াতেই সে দেখতে পেল সামনে দিয়ে আসছে রামিকা সেন। আতিশের প্রায় হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কালো শাড়িতে মোহিনী লাগছে তাকে। চোখের চাহনি, ঠোঁটের হাসি যেন কোনো চপলা হরিণী। সে এসে গাড়িতে উঠতেই বলল, সুপ্রভাত, অনেকক্ষণ এসেছেন কি? না না, বেশিক্ষণ না, ওই 2 মিনিট। আচ্ছা, তারপর আপনার ড্রয়িং কোথায়? দেখছি না তো। ডিকিতে ঢোকানো আছে, একেবারেই নয় দেখবেন সকলের সাথে। হঠাৎ আতিশ লক্ষ্য করল রামিকার বাম হাতের বুড়ো আঙুলের একটায় ব্যান্ডেড বাঁধা। সে জিজ্ঞেস করল, আপনার হাতে কি হলো? ও, এইটা সকালে ফল কাটতে গিয়ে একটু কেটে গেছিল, রক্ত বন্ধ হচ্ছিল না, তাই হলুদ দিয়ে ব্যান্ডেড আটকে দিয়েছি আর কি। রক্ত বন্ধ করতে গেলে তো নিজের সালাইভা সব থেকে বেস্ট, জানেন তো? সালাইভা ইজ এ গুড প্লেটলেট টু স্টপ দ্য ব্লাড ফ্লো। হ্যাঁ, জানি জানি, কিন্তু আমার আবার রক্ত দেখলে তাল জ্ঞান থাকে না অত। বাড়ির চাকরটা তাড়াতাড়ি ব্যান্ডেড এনে লাগিয়ে দিল, আমার বাবা একটুখানি রক্ত দেখলেই গা গুলিয়ে ওঠে। আপনার রক্ত দেখলে ভয় লাগে? ভীষণ, আমার হিমোফোবিয়া আছে। কেন? রক্ততে এত ভয় কিসের? লাল টুকটুকে জিনিস বেশ। আপনার কি রক্ত ভালো লাগে? হ্যাঁ, ভীষণ। সারা দেহ জুড়ে যিনি ছুটছেন তাকে ভালো না বেশি উপায় আছে। তাছাড়া রক্তের আর ভালোবাসার রং দুটোই এক, রেড। গাড়ি চলতে লাগলো নন্দনের দিকে। আর্ট গ্যালারিতে ঢুকতেই সকলে তাদের দুজনকে একসাথে সাদরে আমন্ত্রণ জানালো। যখন আতিশের ছবি অকশন টেবিলে উঠল, তখন রামিকা সেন অদ্ভুত দৃষ্টিতে সেই ছবির দিকে এগিয়ে এলো। একটা ছবি এতটা জীবন্ত হতে পারে সেটা সে ভাবতেই পারেনি। শুধুমাত্র সাদা কাগজের ওপর লালের আভিজাত্য, সাবলীল তুলির স্ট্রোকস লাইন, অসামান্য ফিনিশিং, ছোট ছোট ডিটেল নিখুঁতভাবে বোঝা যাচ্ছে। আতিশ তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করল,
কেমন বুঝছেন? ভালো হয়েছে? রামিকা বেশ অদ্ভুত কণ্ঠে এক দৃষ্টে ছবির দিকে তাকিয়েই বলল, একটা ওয়ান কালারিং পোর্ট্রেট যে এত লাইভ হতে পারে জাস্ট ভাবাই যায় না। মনে হচ্ছে যেন আপনি ঠিক ওদের মৃত্যুর সময় উপস্থিত ছিলেন সেখানে। প্রত্যেকটা মুহূর্ত আপনার মস্তিষ্কে গেঁথে গেছে। মিলে এত জীবন্ত তো সম্ভবই নয়। একটা হালকা হাসি হাসল আতিশ। সমস্ত ছবি এক্সিবিশনে শো করানোর পর তারা দুজনে চলে এলো সামনের চায়ের দোকানে। রামিকা হেসে বলল, চা কিন্তু আমার তরফ থেকে। এই না না, সেটা কি করে হয়? আপনি তো আমার গেস্ট। না বললে তো শুনবো না। প্রথমবার আপনাকে সাথে নিয়ে আপনার আঁকা দেখলাম, এটাই তারই দক্ষিণা। চা একটু পরেই চলে এলো। রামিকা চায়ে চুমুক দিয়ে বলল, আপনি এই থিমটা মানে থিম অফ ফিয়ার এটা কোথা থেকে ইনহেরিট করলেন? থিম অফ ফিয়ার নয়, এটা থিম অফ ডেথ। আর আমি কোথাও থেকে ইনহেরিট করিনি, শুধু নিজের গুরুর কাছে কয়েকটা ইনস্ট্রাকশন পেয়েছিলাম, সেগুলোই ফলো করি। একজন মানুষকে দেখে আপনি বুঝে যান যে তার সামনে হঠাৎ মৃত্যু এলে তাকে কিরকম লাগবে বা তোর এক্সপ্রেশন কেমন হবে? হ্যাঁ, প্রথম কয়েকদিন সে নিজেই তাকে ফলো করতে বলতো। তার যাতায়াত, চলাফেরা, হাসি, কান্না, ভয়, রাগ, সবার এক্সপ্রেশন আমি দেখতাম। ফলে তার ক্যারেক্টারে একটা ব্রিফ পেয়ে যেতাম। এরপর আর অসুবিধা হতো না। তারপর এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে সেই ফলো করারও দরকার হয় না, মুখ থেকে ইনস্ট্যান্ট বানিয়ে দিই। আচ্ছা বেশ, তাহলে আমার মুখ দেখে ছবি আঁকতে পারবেন? হ্যাঁ, আঁকবো আপনার ছবি। না না, এইসব আঁকার দরকার নেই। এইসব দেখতেই ভালো লাগে, নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে একেবারেই চাই না। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, ছবিতে শুধু লাল রঙই কেন ইউজ করেন? কারণ মৃত্যুর, ভালোবাসা আর রক্তের এই তিনের রঙই লাল। এই বলেই হাফ ছেড়ে বাঁচল আতিশ। আর একটু হলেই ট্রিগার পয়েন্টে চাপ লাগছিল। তখন কি হতো কে জানে। যাকে সব ভালো যার শেষ ভালো তার। সেই চায়ের দোকান থেকেই তাদের খোশালাপ শুরু। প্রথমে নাম্বার এক্সচেঞ্জ, তারপর রাত দিন ফোনে কথা বলা, মেসেজ করা, আর ওদিকে দেদারসে চলতে লাগলো খুন। পুলিশের এক দল প্রায় নাজেহাল করে ছাড়লো আতিশকে জেরা করে, কিন্তু আদতে কোনো লাভ হলো না। এবারেও বাধা হয়ে দাঁড়ালো সেই হিউম্যান রাইটস। আতিশ বুঝল বেশ কিছুদিন এই জিনিস বন্ধ রাখতে হবে। অবস্থা একটু শিথিল হলে আবার শুরু করা যাবে। ওদিকে রামিকা আর আতিশের মধ্যে এক মধুর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল। তার নিজের বাড়ি থেকে সম্পূর্ণ শিফট করে চলে এলো আতিশের বাড়িতে। এরপর কেটে গেছে প্রায় 5-5টা বছর। এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর হলো আতিশের লিভ ইন থেকে সংসার এবং সেই থেকে সন্তান। তবে সবকিছু হলেও একটা জিনিস কখনোই বন্ধ হয়নি, মানুষ খুন হওয়া, টুকরো টুকরো করে পড়ে থাকা লাশ, পরবর্তীতে তাদের ছবি আর্ট গ্যালারিতে প্রেজেন্ট হওয়া। এক বড় অফিসার কোনো কারণ ছাড়াই আতিশকে অ্যারেস্ট করেছিল বলে হিউম্যান রাইটস কেস করেছিল তার বিরুদ্ধে। এর ফলে তার 4 বছরের কারাদণ্ডের শাস্তি হয়। এরপর থেকে কেউই আর আতিশকে ছোঁয়ার সাহস পর্যন্ত পায়নি। এর ঠিক 6 বছর পরের ঘটনা। বিজ্ঞানী কৌস্তব ঘোষ সেই সময় কেরালার প্রসিদ্ধ আলেপ্পি শহরে থাকতেন। তিনি শহর থেকে দূরবর্তী একটা অঞ্চলে আবার নিজের উদ্ভট এক বিষয় নিয়ে গবেষণা করছিলেন। তার এই বাড়িটা একটা পরিত্যক্ত কালো নৌকার মতো। কেরালার এই শহরে এলে একটা বিশেষ আকর্ষণ হলো ব্ল্যাক ওয়াটার। অনেক ট্যুরিস্ট এর স্বাদ নিতে আসে, তবে একটা নির্দিষ্ট এলাকার বাইরে তাদের নিয়ে যাওয়া হয় না। এর ঠিক পরেই শুরু হয় যত গোপন অনৈতিক কার্যকলাপের ডেরা। সেরকমই একটা বিশেষ বড় কালো নৌকা জলের মাঝ বরাবর দাঁড় করানো থাকে। রোজ রাতে এখানেই আসেন তিনি। হাতে থাকে 2টো রক্ত ভর্তি বোতল। আজ বাইরে থেকে একটা কুকুরের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। কৌস্তববাবু গট গট শব্দে ভেতরে ঢুকে দেখলেন যেই খাঁচায় 2টো কুকুর ছিল
সেখানে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে সম্পূর্ণ চামড়া, মাংস আর রক্ত খেয়ে ফেলেছে। কঙ্কালের কয়েকটা হাড়ও মনে হচ্ছে খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মোট কথা, খাঁচা দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে দুটো কুকুর ছিল। কৌস্তব বাবুর মুখে একটা তৃপ্তির হাসি দেখা গেল। ইনজেকশন তাহলে কাজ করেছে। এখন শুধু একটা হিউম্যান স্যাম্পল লাগবে তার। কুকুরটা তার দিকে তাকিয়ে জিভ দিয়ে মুখটা একবার চেটে নিল। রক্তের বোতল দুটো থেকে দুটো বাটিতে রক্ত ঢেলে কুকুরের খাঁচায় রাখতেই সে পাগলের মতো খেতে লাগলো সেই রক্ত। কুকুরটা যেন নেশাসক্ত হয়ে পড়েছে। একবার এক বাটি তো আর একবার অন্য বাটিতে মুখ দিতে লাগলো। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল ওনার। রাত তখন প্রায় 9টা বাজে। ফোন করছে তার ছোটবেলার বন্ধু আর বর্তমানের খুব বড় আর্টিস্ট আতিশ শর্মা। কৌস্তব বাবু ফোন ধরতেই ওপাশ থেকে শোনা গেল, কিরে সোরে বাচ্চা, কি খবর? খিস্তি না দিলে তো ঠিক কথা বেরোয় না। তা এতদিন পর কি মনে করে? তুই তো শুনলাম এখন কেরালা আছিস, কি নতুন আলবাল জিনিস করছিস এখন? কিছুই না। হ্যাঁ, আমি এখন কেরালাই। কেন, তুই আসবি? এসে গেছি অলরেডি, আজকেই আলাপ্পি ঢুকলাম। তোর সাথে একটু দেখা করতে পারলে ভালো হতো। কখন ফ্রি বলতো? আরে আমি তো সবসময়ই ফ্রি, তুই বল না কি বলবি। না না, দেখা করেই বলবো। ব্যাপারটা একটু গোলমেলে, ফোনে ঠিক হবে না। কোথায় আসবো বল? তুই এক কাজ কর, ব্যাকওয়াটারের 4 নম্বর গেটের সামনে এসে যে কোনো মাঝিকে বল যে ব্ল্যাক ডেভিলে যাব। ওরা তোকে ঠিক নিয়ে চলে আসবে। পাকামো মেরে 1, 2 বা 3 নম্বর গেটে যাবি না কিন্তু, তাহলে নিজেও ফাঁসবি আর আমাকে ওই এলাকা ছাড়তে হবে। না না না, ওকে ওকে, আমি আসছি এখনই? হ্যাঁ, কেন অসুবিধা আছে? না, ভাবলাম এত রাতে। আচ্ছা ঠিক আছে, আয় আয়। কৌস্তব বাবু ফোন রাখলেন। দেখলেন কুকুরটা ততক্ষণে প্রায় 1.5 বাটি রক্ত শেষ করে ফেলেছে। তার সেই ধারালো দাঁত যেন পৃথিবীর অকৃত্রিম হাসি হাসছে। কৌস্তব বাবু এরপর তার ঘর থেকে একটা কালো ছেঁড়া ফাটা ব্যাগ আনলেন। সেখান থেকে বের হলো অনেক রকম ইনজেকশন। কুকুরটা তখন বাকি অর্ধেক বাটি রক্ত খাওয়াতে ফোকাস করেছে। কৌস্তব বাবু ইনজেকশন খুঁজতে খুঁজতে বললেন, থোড়া রুকচা বাচ্চা, পেয়েছি। এরপর কুকুরটার অজান্তেই তার ঘাড়ের সামনে ইনজেকশনটা ঢুকিয়ে দিল। কুকুরটা এক ধাক্কায় চিৎকার করে উঠল। কিছুক্ষণ পরে সেই চিৎকার ক্ষীণ হয়ে এলো। কুকুরটা আস্তে আস্তে বসতে থাকলো। এরপর কৌস্তব বাবু আস্তে আস্তে খাঁচার ভেতর হাত ঢুকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। কুকুরটা ধীরে ধীরে বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল। কৌস্তব বাবু তার ব্যাগ থেকে একটা বই বের করে এনে পড়তে শুরু করলেন। বইটার নাম হোয়াট ইফ ডিএনএ মার্চ। কতক্ষণ পড়াশোনা করেছেন খেয়াল ছিল না, এতটাই বিভোর ছিলেন তিনি। কিন্তু হঠাৎ বাইরে জলের ওপর নৌকার দাঁড় বওয়ানোর আওয়াজে তার সম্বিত ফিরল। জলের ওপর মৃদুমন্দ কিছু আচরণের আওয়াজ আসছে। কালো নৌকা থেকে চুপচাপ বেরিয়ে কৌস্তব বাবু দেখলেন একটা ছোট নৌকায় 2 জন আসছে। তাদের মধ্যে একজন দূর থেকে হাত তুলল। কৌস্তব বাবু বুঝলেন এই তার বাল্যবন্ধু আতিশ শর্মা। তিনিও হাত তুলে প্রতি উত্তর জানালেন। এই কালো নৌকাই হলো কৌস্তব বাবুর আস্তানা। কালো নৌকায় উঠেই 2 জন দুজনকে জড়িয়ে ধরল। আতিশ প্রথমেই বলল, এতদিন বাদে প্রথম সেই আমিই মনে করলাম তোকে। হ্যাঁ, কৌস্তব বাবু কোনো কথা বললেন না, শুধু সাদা দন্তরাজি বিকশিত করে রইলেন। কিন্তু তিনি বেশিক্ষণ সময় নষ্ট করলেন না। খুব চটপট তাকে ভেতরে নিয়ে গিয়ে একটা পুরনো বসার ঘরে বসিয়ে জিজ্ঞেস করলেন, এবার বল তোর সমস্যাটা কি। তার আগে বল, চা খাবি না কফি খাবি, নাকি অন্য কিছু? তুই তো জানিস আমার কি চলে। হুইস্কির ব্যবস্থাটা এখানে এই মুহূর্তে করা একটু চাপের। ওটা বাদে তুই যেটা খাস সেটা পেতে গেলে এই মুহূর্তে বাইরে তোর নৌকা সহকারীকে খতম করতে হবে। আর সেটা করলে আজ রাতে তোকে এই জল ইংলিশ চ্যানেলের মতো সাঁতরে যেতে হবে।
একটু জলই দে বরং। কৌস্তববাবু একটা জলের বোতল তার দিকে ছুঁড়ে দিল। জন্টি রোডসের মতো এক হাতে লুফে নিল আতিশ। ঢকঢক করে কিছুটা গলাধকরণ করে সে শুরু করলো। তুই তো আমার সব খবরই জানিস। আমার ট্রিগার পয়েন্টে কেউ সুটসুড়ি দিলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, সেটা তো তুই জানিসই। আমি থিম অফ ডেথকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছি, কিন্তু কেউ শিল্পটা দেখছে না। আমার আঁকার উপর ভিত্তি করে অনেকে জেরা করছে আমাকে, কিন্তু কিন্তু আমাকে একবারও কেউ জিজ্ঞেস করছে না আমি কি করে ছবিটা আঁকলাম। তুলির কত নম্বর ব্রাশ দিয়ে চুলের ডিটেলিং করা হয়েছে, প্যালেটে কোন রং দুটো মেশালে রক্তের মতো লাল আসে, কেউ জিজ্ঞাসা করছে না। আমার ট্যালেন্ট আছে, আমি যা করি বেশ করি, আর সমাজ থেকে একা একটা করে পোকা মেরে ফেলি। ওগুলো শালা জানোয়ার, ব্ল্যাক মানি আছে কারি কারি, তাই আমার ছবিগুলো কেনে। গরিব মানুষের রক্ত চুষে এত টাকা কামালো, তখন কেউ কিছু বললো না, আর এখন ওদের রক্ত কেউ নিচ্ছে বলে সব তদন্ত বসিয়েছে। আসলে ব্ল্যাক মানি কোথাও তো ইনভেস্ট করতে হবে নাকি? ওগুলো বাল আর্টের আও বোঝে না। কিন্তু তবুও যখন কেউ নতুন অর্ডার দেয়, তখন মনে মনে ভাবি এই মানুষটা মৃত্যুর আগে কিরকম ছটফট করবে, তখন ওর মুখের এক্সপ্রেশন কিরকম হবে, চামড়ায় ভাঁজের অ্যালাইনমেন্ট কিরকম হবে। ভূমিকা ছাড়, তুই আসল কথায় আয়। আমি রামিকাকে বিয়ে করেছি, আমাদের একটা সন্তান আছে। সে অবশ্যই হস্টেলে থাকে। রামিকা যখন যা চেয়েছে আমি দিয়েছি, কিন্তু এই গত 6 বছরে রামিকা আমার কাছে এই একটা জিনিসই চাইনি, যেটাই 2 দিন আগে চেয়ে বসলো। কি চাইলো? 2 দিন আগে আমাদের বিবাহ বার্ষিকী ছিল, আমি আরো বেশ খুশিই ছিলাম। হঠাৎ রাতের খাওয়ার টেবিলেও বলে উঠলো, হ্যাঁ গো, তুমি তো সবার পোর্ট্রেট বানিয়ে দাও, আমার পোর্ট্রেট একটু বানিয়ে দাও না থিম অফ ডেথের ওপর। সে কি, তুমি তো বলেছিলে তোমার এসব পছন্দ না, তাহলে এখন আবার থিম অফ ডেথের ছবি কেন চাইছো? মানুষের কি শখ বদলায় না? তখন ভালো লাগতো না, এখনই একঘেয়ে জীবনে একটু অ্যাডভেঞ্চার লাগবে, প্লিজ করে দাও না। দেখছি, চেষ্টা করব। দেখছি না, করতেই হবে। বিয়ের আগে খুব তো বলেছিলে চোখ দেখেই বুঝতে পারো, এখন দেখবো তোমার ইমাজিনেশনের দৌড় কতদূর। সর্বনাশ, এরপর তুই কি বললি? কি আর বলবো, বলেছি ঠিক আছে দেব, কিন্তু তারপর থেকেই মাথায় ওই একটাই জিনিস ঘুরে চলেছে, আমি রামিকাকে মারছি, পাগলের মতো ওর শরীর থেকে বের হওয়া রক্ত খাচ্ছি, আর ওর শেষ প্রাণ দিয়ে আমাকে কাতর ভাবে ডাকছে। তুই বিশ্বাস করবি না, আমি 2 বার ওর পিছনে বুচার নাইফ নিয়ে দাঁড়িয়েও ছিলাম, কিন্তু পরক্ষণে মনে হয়েছে আরে কি করছি আমি যদি ওকে মারিও তাহলে পুলিশের সব সন্দেহ সত্যি হবে। বুঝলাম। আচ্ছা, তোকে যদি এখন জিজ্ঞাসা করি তোর জীবনের শেষ ইচ্ছে কি, তুই কি বলবি? মানে তুই কি মেরে ফেলবি নাকি আমাকে? আরে না রে, বলবো পরে, আগে তুই বল না। হ্যাঁ, একটা ইচ্ছে আছে, একটা স্পোর্টস কার রেস, একদম হলিউড সিনেমায় যেরকম হয়। কৌস্তববাবু উঠে দাঁড়িয়ে সেই কুকুরের খাঁচার দিকে এগিয়ে গেলেন। এরপর তার সেই ছেঁড়া ব্যাগ থেকে আর একটা ইনজেকশন বের করে ঘুমন্ত কুকুরের পায়ের শিরা খুঁজে সেখানে ইনজেক্ট করলেন। আতি সেই জিনিসটা দেখে প্রশ্ন করল, কি দিলি ওকে? দেখতেই পাবি। এই বলে তিনি আর একটা কুকুরকে কোথা থেকে যেন নিয়ে এসে সেই খাঁচার ভেতর ঢুকিয়ে দিলেন। আতিশ দেখল নতুন কুকুরটার পায়ের জায়গাটা অল্প কেটে গেছে, সেখান থেকে একটু রক্ত পড়ছে। নবাগত কুকুরটা খাঁচার মধ্যে বসে জিভ দিয়ে তার ক্ষতস্থান চাটছে। তার পাশেই শুয়ে ইনজেক্ট করা কুকুরটা। এরপরই কৌস্তববাবু সেই খাঁচার গেট ভালো করে বন্ধ করে দিলেন। তারপর আতিশকে বললেন, চল, তোর শেষ ইচ্ছেটা পূরণ করা যাক তাহলে। দুজনে মিলে বড় কালো নৌকার পিছন দিকে বাঁধা একটা ছোট্ট নৌকায় উঠে বসল। নৌকার দাঁড় বাইতে বাইতে তারা এগোতে লাগলো একটা ভূখণ্ডের দিকে। কালো রঙের জলের মধ্যে দিয়ে শুধু দাঁড় বাইতে থাকার আওয়াজ আর ছোটখাটো পোকামাকড়ের আওয়াজ আসতে থাকলো। নৈসর্গিক অন্ধকারের চাদর যেন পরিপাটি করে বিছানো এই অঞ্চলে।
নৌকায় দোদুল্যমান গতিতে তারা এসে পৌঁছালো তাদের কাঙ্ক্ষিত ভূখণ্ডের ওপর। কৌস্তববাবু তাকে নিয়ে সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন। আতিশ দেখল একটা বড় লম্বা রাস্তা সামনের দিক বরাবর চলে গেছে। তার এক পাশে রয়েছে একটা গ্যারেজের মতো। কৌস্তববাবু তাকে একটু দাঁড়াতে বললেন। তারপর গ্যারেজের শাটার তুলে ভেতরে গিয়ে কি কথা যেন বলে এলেন। একটু পর শাটার সম্পূর্ণ খুলে বেরিয়ে এলেন কৌস্তববাবু, আর তার সাথে আরো দুটো ছেলে এবং 4টে মেয়ে, আর তার পিছন পিছন দুটো ম্যাকলারেন 12C, একটা সাদা একটা কালো। কৌস্তববাবু এক মুখ হাসি নিয়ে তার দিকে এগিয়ে দিলেন একটা গাড়ির চাবি। তারপর বললেন, হারিয়ে দেখা আমাকে। দুটো গাড়িকে তারা রেসিং ট্র্যাকের সামনে এনে দাঁড় করালো। প্রত্যেকটা গাড়ির দরজার সাথে দুদিকে দুজন মেয়ের হাত পুলিং চেয়ার আর ম্যাগনেট দিয়ে আটকানো রয়েছে। মেয়ে 4টের পরনে কালো কোট, টাইট কালো প্যান্ট, হাতে গ্লাভস, চোখে এয়ার প্রোটেক্টর গগলস, পায়ে পরানো ম্যাগনেটিক রোলার কোস্টার জুতো। অর্থাৎ সিস্টেম এমন যে গাড়ি যত জোরে ছুটবে তত জোরেই দুপাশের দুজনের গতি পাল্লা দিয়ে দৌড়াবে। যদি কেউ ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে সে অটোমেটিক লুজার। একজন তাদের মাঝে এসে দাঁড়িয়ে একটা মশাল তুলে ধরে। দুজনেই তৈরি। গাড়ি ক্রমাগত গর্জন করছে। মশাল নামতেই দুজনেই গাড়ি স্টার্ট দিল। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির গতি 100 ছুঁয়ে ফেলল। তার সাথে দুজনেই খেয়াল রাখতে থাকলো তাদের দুই পার্টনারের দিকে। তাদের অসুবিধা না করিয়ে সর্বোচ্চ স্পিড তুলতে হবে। অন্ধকার রাতে দুটো নীলচে আলো দ্রুত গতিতে একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে। অবশেষে যখন রেসিং ট্র্যাকের প্রায় শেষে এসে পৌঁছাতে আর কিছুক্ষণ বাকি, তখন দুজনেই নাইট্রো পুশ করলো। আতিশ শেষ মুহূর্তে এসে হালকা বেশি অ্যাক্সিলারেট করে জিতল। রেস শেষ হতেই আতিশ দেখল কৌস্তববাবু তাদের টাকা দিয়ে থ্যাংক ইউ বলে তার দিকে এগিয়ে এলেন। সে জিজ্ঞেস করলো, তুই কি ইচ্ছে করে হারলি বলতো? চল নৌকায় ফেরত যাই, আসল চমক তো এখনো বাকি আছে রে। হাঁটতে হাঁটতে আবার তারা ট্র্যাক পেরিয়ে সেই জলের কাছাকাছি এসে পৌঁছালো। আতিশকে এখন বেশ ফুরফুরে লাগছে। কৌস্তববাবু দাঁড় বাইতে বাইতে বললেন, একটা সত্যি কথা বল এবার, তুই কি আদেও রামিকাকে ভালোবাসিস বলে মারতে চাইছিস না, নাকি পুলিশের ভয়ে মারছিস না? কোনটা? দেখ, অনেকদিন হলো আমি ছবি আঁকি না, মানুষ আমাকে প্রায় ভুলতে বসেছে, আর পুলিশও। কিন্তু এখন যদি আমি নতুন করে শুরু করি তাহলে আবার পুলিশ নতুন করে সজাগ হবে। টাকা পয়সা আবার আসবে সেটাও ঠিক, কদিন আর জমানো টাকায় চলবে। এই লাশ আমি সরাতে পারি না, টুকরো টুকরো লাশ কি করে সরানো যায় বল? কাজেই এমন কিছু যদি সম্ভব হয় যে যার ছবি আঁকছি তাকে যদি আর খুঁজেই না পাওয়া যায়। কৌস্তববাবু হালকা হাসলেন। আর কেউ কোনো কথা বলল না। পুনরায় আগের রাস্তা ধরে তারা ফিরে এলো বড় কালো নৌকায়। এরপর দুজনে যেখানে আগে বসে আলোচনা করছিল সেখানে ফিরে এলো। সেখানে আসতেই আতিশের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। খাঁচায় ছিল দুটো কুকুর, এখন সেখানে আছে একটা, আর খাঁচার ভিতর পড়ে আছে চাপ চাপ রক্ত আর অল্প কিছু হাড়গোড়। নবাগত কুকুর আর নেই, মানে আগের কুকুরটা তাকে মেরে খেয়ে ফেলেছে, তাও চেটে পুটে পরিষ্কার, কেউ না দেখলে বিশ্বাসও করবে না। কুকুরটা তখনও ক্রমাগত ডেকে যাচ্ছে। কৌস্তববাবু আবার তাকে ঘুমানোর ইঞ্জেকশন দিয়ে শান্ত করিয়ে দিলেন। এরপর হাত মুছতে মুছতে বললেন, This is the power of my smoky red devil. সেটা আবার কি? আয় দেখাচ্ছি। কৌস্তববাবু তাকে সাথে নিয়ে নৌকার ভেতরের একটা ঘরে ঢুকলেন। ঘরটায় ঢুকতেই একটা পচা গন্ধ আসতে থাকলো। তার অবশ্য কারণ আছে একটা। সিলিং থেকে ঝুলছে অসংখ্য মাংসের পিণ্ড।
প্লাস্টিকের কাটা কাটা পর্দা দিয়ে সেকশন মতো করা আছে ঘরের বিভিন্ন জায়গায়। দেওয়াল থেকে কয়েক রকম অস্ত্র ঝুলছে, সবই মাংস কাটার অস্ত্র। কৌস্তববাবু একটা মাস্ক নিচে পড়ে আর একটা তার দিকে এগিয়ে দিলেন। মাস্কটা পরে নিয়ে কৌস্তববাবু দু হাতে দুটো গ্লাভস পরে নিলেন। তারপর দেওয়াল থেকে একটা লম্বা শ নিয়ে এগিয়ে যেতে থাকলেন একটা টেবিলের দিকে। আতিশ দেখল টেবিলের ওপর একটা বড় কাঁচের সেকশনে শুইয়ে রাখা আছে দুটুকরো করা একটা মরা হায়নাকে। আতিশ অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? দেখে তো হায়না বলে মনে হচ্ছে। হ্যাঁ, তবে সাধারণ কোনো হায়না নয়, এক বিশেষ প্রজাতির হায়না। শুধু মুন্নার পর্বতের চূড়ায় একে পাওয়া যায়। এর রক্তের নাম স্মোকি রেড ডেভিল। আমি এর রক্ত নিয়ে অনেক রিসার্চ করেছি, বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগ করেছি, তারা সবাই এইরকম আচরণ করেছে। আসলে এই হায়নার রক্তের জিন আর ওই প্রাণীর জিন দুই মিলিয়ে এক ক্ষুধার্ত জিন তৈরি হয়। সেই জিনের প্রভাবে সেই প্রাণী যতই শান্ত স্বভাবের হোক না কেন, তোকে বিভৎস হিংস্র পাশবিক করে তোলে, যার ফলাফল হলো রক্তের গন্ধ পেলেই সে শুধু রক্ত খায় না, বরং গোটা প্রাণীটাকে চিবিয়ে খেয়ে নেয়। বুঝেছিস? এখন যদি আমি এই রক্ত তোর ব্লাডে পুশ করি, তাহলে তোর একটা উপকার হবে, যে পুলিশ তোর শিকারের কোনো ট্রেস পাবে না। হ্যাঁ, তোকে বুদ্ধি করে কয়েকটা হাড় শুধু সরিয়ে ফেলতে হবে। এই যা, বাকি পুরো মানুষটা তোর পেটে। লাশ গায়েব, তো খুনের প্রশ্নই আসছে না। করাই যায় এটা। তাছাড়া শুধু রক্ত খেয়ে খেয়ে মুখটা মেরে গেছে, একটু মাংস হলে ভালোই হয় আর কি। হ্যাঁ, তাছাড়া চাকনা বাদ দিয়ে শুধু শুধু রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই বলে দুজন অট্ট হাসিতে ফেটে পড়ল। রাতের অন্ধকারের আস্তরণ ভেদ করে দুটো অট্ট হাসির আওয়াজ নৌকার ভেতর থেকে আসতে থাকল। বিজ্ঞানী কৌস্তব ঘোষ এক নাগারে মাথা নিচু করে ঘটনাগুলো বলে যাচ্ছিলেন। তারপর আবার বললেন, সেদিন রাতেই অতীশের পিছন পিছন আমি তার বাড়িতে যাই। সব ঠিকঠাক চলছিল, কিন্তু রামিকা ছবির কথা তুলতেই সে তার স্ত্রীকে খুন করে, বড় নৃশংসভাবে মারে। সেই দৃশ্য কল্পনারও বাইরে। আমি আড়াল থেকে সম্পূর্ণ দেখছিলাম। রামিকা যেই ছবির প্রসঙ্গ তুলল অতীশ, তখন কিরকম পাগলের মতন দুটো পুচার নাইফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। রামিকা বুঝতেও পারেনি কি হচ্ছে। ভয় আশঙ্কায় তার চোখ থেকে জল বেরিয়ে এলো, সারা দেহ কাঁপছিল তার। স্বামীর এরকম পরিবর্তন দেখে ঘাবড়ে সে প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থা। অতীশের মুখে একটা তীক্ষ্ণ ক্রোধ হাসি। অতীশ কিছুক্ষণ তার সারা শরীরে বন্য জন্তুর মতো গন্ধ শুঁকতে থাকলো। এরপর তার ধারালো বুচার নাইফ দিয়ে ছোট্ট একটা কাটে দিল রামিকার গালে। রক্ত বেরোতে থাকলো গাল থেকে। অতীশের লকলকে লাল জিভটা সেখান থেকে একটু রক্ত চেটে নিল। তারপর চোখের নিমেষে ছিন্ন ভিন্ন করতে থাকে সে রামিকার দেহটাকে। রক্ত আর মাংসে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে যত্রতত্র। অতীশ পাগলের মতন দুটো বুচার নাইফের কোপে একেবারে শেষ করে দিল। আর যেই রক্তের গন্ধ নাকে গেছে, তার জেগে উঠল তার ভিতরে আমার পুশ করা স্মোকি রেড ডেভিল। দু পা থেকে রীতিমতো 4 পায়ে নেমে আসে অতীশ। কিন্তু আমি তাকে একটা মিথ্যে বলি, বা বলতে পারো একটা বিষয় লুকিয়ে যায়। এই রক্ত অত্যাধিক মাত্রায় যার শরীরে যায়, তার স্বভাব চরিত্র সম্পূর্ণ হায়নার মতো হয়ে যায়। ওই ঠিক যেমন কুকুরটার হয়ে গিয়েছিল। তাই সে জানতো না যে সে একটা সময় সুস্থ মানুষ থেকে সে ধীরে ধীরে এক প্রকার হায়না হয়ে যাবে।
রক্ত খেকো হয় না। আমি এরপর লুকিয়ে ভিতরে গিয়ে দেখি ও নিজের স্ত্রীর শেষ কিছু হাড়ের টুকরোকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে, আর বারবার ব্যর্থ হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে। 2 পায়ে নয়, 4 পায়ে। সাথে সাথে অজ্ঞানের ওষুধ ইনজেক্ট করে সে রাতেই কোনো রকমে ওকে এক সাগরেদ দিয়ে পাঠিয়ে দিই নৌকায়। এরপর আমি ঘরদোর পরিষ্কার করে মাটিতে পড়ে থাকা রক্ত আর কিছু ছোটখাটো মাংসের টুকরো তুলে নিই 2টো বয়ামে। তারপর হাড় গোড় সব একটা প্লাস্টিকে বেঁধে একটা আবর্জনার স্তূপে ফেলে দিয়ে সোজা আমি আসি আমার নৌকায়। তবে ওকে লুকিয়ে রাখা খুবই চাপের বিষয় ছিল। কাগজে ওর স্ত্রীর নিখোঁজের খবর বেরিয়ে গিয়েছিল। দিন দিন অতীশ নিজের স্বাভাবিক স্বভাব হারিয়ে ফেলছিল। সেদিনের পর আর মাত্র একটা ছবি সুস্থভাবে এঁকেছিল সে, আর সেই শেষ ছবিটা ছিল তার স্ত্রী রামিকার। নন্দিতা সেন এতক্ষণ এক মনে সম্পূর্ণ ঘটনাগুলো শুনছিল। এবার বলল, সেই সব ছবি আপনার কাছে আছে? কৌস্তববাবু তার দেওয়ালে টাঙানো একটা ছবি দেখিয়ে দিল। নন্দিতা এতক্ষণ সেটা খেয়াল করেনি, এখন সেই ছবি সে দেখল। চোখের সামনে ভাসছে যেন একটা দৃশ্য। পৈশাচিক আর্তনাদ ফুটে উঠছে মহিলার মুখে, গালে একটা কাটা দাগ। সাদা ক্যানভাসে লাল রং ইচ্ছামতো নিজেদের আধিপত্য বিস্তার করেছে। ছবি দেখলেই বোঝা যায় যে রামিকা সেনের মৃত্যুর পূর্বের মুহূর্ত ঠিক কিরকম ছিল। ছবির দিকে তাকিয়েই নন্দিতা প্রশ্ন করল, কিন্তু আপনি এটা ওনাকে বলেননি কেন যে উনি এরপর আর মানুষের মতো সুস্থ হয়ে থাকবেন না? ওই যে বললাম, আমি দেখতে চাইলাম যে ফুড চেইনিংয়ে মানুষের ওপরে কোনো প্রাণী কেমন আচরণ করে, তার স্বভাব কতটা হিংস্র হয়। মানুষ এই পৃথিবীতে মোটামুটি যা পেয়েছে তাই খেয়েছে। গরু শুয়োর থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টে হাঁস, কচ্ছপ, কোয়েল, খরগোশ, এমনকি হাঙর, অক্টোপাসও ছাড়েনি। চাইনিজরা তো এক কাঠি ওপরে, আবার ওরা তো সাপ, ব্যাঙ, আরশোলা কিছুই ছাড়ে না। মানুষকে কেউ খাবে, তার রক্ত, তার মাংস, এটা ভাবলেই কেমন একটা লাগে না? আর এমনিতেও যেভাবে এগোচ্ছে, সেভাবে এগোতে থাকলে খাদ্যাভাব দেখা দিলে মানুষ নিজেই মরে যাবে। মানুষ মেরে খেতে কেমন লাগে তুমি দেখবে। দাঁড়াও। এই বলে তিনি ঘরের ভেতর থেকে সেই গর্জন করা প্রাণীটিকে নিয়ে এলেন। নন্দিতা দেখে আতঙ্কে শিউরে উঠল। বাপরে বাপ, এ কিরকম প্রাণী! মুখ, চোখ, নাক সব মানুষের মতো, পরনে শুধু একটা কালো ময়লা কাপড় যা তার লজ্জা সংবরণ করছে। হিংস্র দাঁতগুলো থেকে লালারস ছড়ে পড়ছে, কিন্তু দৈহিক গড়ন মানুষের ন্যায়। সারা শরীর কালো রঙের লোমে ঢাকা। কৌস্তববাবু আবার একটা টেরা হাসি এসে বললেন, মানুষ পোষ্য কখনো দেখেছেন মিস সেন? Here it is. Look how cute he is. ওকে ওকে ভিতরে নিয়ে যান প্লিজ। আমার এসবে খুব খুব ভয় লাগে। আমি আপনাকে আগেই বলেছিলাম এসব করবেন না, প্লিজ নিয়ে যান ওকে। কেন মিস সেন, ভয়ের কি আছে? ইনি তো আপনারই বাবা। দেখুন না, আপনার বাবার তো খিদে পেয়েছে, আপনি খাওয়াবেন না? ও ভালো কথা, ওর এখন নিজেকে ট্রিগার করতে রক্তের গন্ধ লাগে না। এটা ওর একটা ইভলিউশন বলতে পারেন। আর আমার ইভলিউশন হলো আপনার বাবার সাথে আমিও একটু আধটু নেশা ভান করি। রক্ত খেতে আমার এখন বেশ ভালো লাগে। চমকে উঠল নন্দিতা সেন। লোকটা কি করে জানলো এসব? যে সে আতিশ শর্মা এবং রামিকা সেনের একমাত্র কন্যা নন্দিতা সেন। বিস্ফারিত চোখে সে বিজ্ঞানীর চোখের কুটিল দৃষ্টি অনুধাবন করল। তার পাশবিক হাসি তার ঠোঁটের গোড়ায় লেগে আছে। বিজ্ঞানী কৌস্তব বললেন, ওয়েলকাম টু হেল মিসেস সেন। আর ঠিক সেই মুহূর্তে
কৌস্তব বাবু হাতে ধরে থাকা শিকলের শেষ প্রান্ত ছেড়ে দিলেন, আর সেই প্রাণীটা এক লাফে ঝাঁপিয়ে পড়ল নন্দিতা সেনের ওপর। আর ঠিক সেই মুহূর্তে এক ঝটকায় গাড়ির আচমকা ব্রেক কষায় ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙল নন্দিতার। আশেপাশে গাড়ির হর্ন বাজছে। গত 3 রাত ঘুম হয়নি তার, ক্রমাগত কাজ করে গেছে। আজ আবার এই নতুন প্রজেক্ট। নির্দিষ্ট জায়গায় গাড়ি থেকে নেমে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সামনের অ্যাপার্টমেন্টের লিফটে উঠে পড়ল। সব থেকে ওপরের তলায় এসে সে একটা দরজার সামনে দাঁড়ালো। আজ এই ঘরেই তার মিটিং। কলিং বেল বাজানোর আগেই তার চোখে পড়ল দুটো বিষয়। দরজার নেম প্লেটে নাম লেখা রয়েছে কৌস্তব ঘোষ। কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর দরজা খুললেন বিজ্ঞানী কৌস্তব ঘোষ। সম্পূর্ণ স্বপ্ন দেখার মতো হুবহু একগাল হাসি, আর হাতে একটা ছুরি নিয়ে বলছে, আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম, আসুন আসুন। নন্দিতা ঢুকতেই ঘরের দরজা তিনি বন্ধ করে দিলেন। একটা বিষয় নন্দিতা খেয়াল করেনি, দরজায় নেম প্লেটের নিচে লেখা রয়েছে বি অ্যাওয়্যার অফ ডগস, রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।